আজকের এই বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজ খুব ইন্টারেস্টিং, আবার একই সাথে কিছুটা ভয়ঙ্কর একটা বিষয় নিয়ে কথা বলবো আমরা। একবার ভাবলে অবাক হতে হয়, বাইরে থেকে দেখতে একদম পরিপাটি আর সচ্ছল একটা পরিবার কিভাবে ভেতর ভেতর সম্পূর্ণ দেউলিয়া হয়ে যেতে পারে। আজ আমরা ঠিক এই ব্যাপারটাই ব্যবচ্ছেদ করে দেখব। পর্দার আড়ালে সেই 6টি মূল কারণ: বাজেটের অভাব, ঋণের ফাঁদ, জরুরি তহবিলের অভাব, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, সামাজিক চাপ আর আর্থিক শিক্ষার অভাব, এগুলো নিয়েই আজ একদম খোলামেলা আলোচনা হবে। মূল প্রশ্নটা কিন্তু এখানেই, পুরোপুরি সচ্ছল একটা পরিবার হুট করে কিভাবে পথে বসে যায়। আসলে পতন তো আর এক রাতে হয় না, তাই না? এটা অনেকটা ডমিনো এফেক্টের মতো। ছোট ছোট কিছু আর্থিক ভুল বা অপ্রত্যাশিত কিছু ঘটনা যখন একটার পর একটা ঘটতে থাকে, তখন পুরো গৃহস্থালির ভিতটাই ধসে পড়ে। বাইরের চাকচিক্য দেখে কিন্তু ভেতরের আসল আর্থিক স্বাস্থ্যটা সবসময় বোঝা যায় না। তো এই পুরো জার্নিটা আমরা 4টা ধাপে বোঝার চেষ্টা করব। 1. বাজেট ও ঋণের ফাঁদ। 2. জরুরি অবস্থা ও বিনিয়োগ। 3. সামাজিক চাপ এবং 4. আর্থিক শিক্ষা। চলুন প্রথম ধাপটা দিয়ে শুরু করা যাক, বাজেট এবং ঋণের ফাঁদ। আর্থিক পতনের একদম প্রথম ধাক্কাটা আসে যখন আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যায়। একদিকে থাকছে মাসের নির্দিষ্ট আয়, আর অন্যদিকে স্ট্যাটাস মেনটেন করার জন্য ব্র্যান্ডের জামাকাপড়, দামি গ্যাজেট বা বিলাসবহুল গাড়ির পেছনে শো অফ ব্যয়। মাস শেষে কত আয় আর কত ব্যয় হলো তার কোনো লিখিত হিসাব বা বাজেট না রাখলে এই ঘাটতিটা বিশাল আকার ধারণ করে। সামর্থ্যের বাইরে গিয়ে এই যে লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা, এটাই মূলত ধ্বংসের শুরু। আর এই ঘাটতি থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর ঋণের ফাঁদ। ব্যাপারটা কিভাবে ঘটে একটু খেয়াল করলে দেখা যাবে, প্রথমে ঘাটতি মেটাতে শুরু হয় ক্রেডিট কার্ডের ইচ্ছে মতো ব্যবহার। এরপর মাসের শেষে পুরো বিল না দিয়ে মানুষ শুধু মিনিমাম ডিউ বা ন্যূনতম বকেয়াটা শোধ করে। এতে কি হয়, চক্রবৃদ্ধি হারে ঋণের পাহাড় জমতে থাকে। আর সবচেয়ে ভয়ঙ্কর স্টেজটা আসে তখন, যখন একটা লোন শোধ করার জন্য অন্য জায়গা থেকে নতুন করে আরেকটা লোন নেওয়া শুরু হয়। এই দুষ্টু চক্রে একবার আটকে গেলে সেখান থেকে বের হওয়া আসলেই প্রায় অসম্ভব। এরপর আসা যাক আমাদের দ্বিতীয় ধাপে, জরুরি অবস্থা আর ভুল বিনিয়োগ। একটা ভঙ্গুর আর্থিক কাঠামোর উপর হঠাৎ কোনো বিপদ এসে পড়লে কি হয় তা বোঝার জন্য প্রথমেই এমার্জেন্সি ফান্ড বা জরুরি তহবিলের ধারণাটা পরিষ্কার থাকা দরকার। এটা মূলত এমন একটা সঞ্চয় যেটা দিয়ে কোনো আয় ছাড়াই অন্তত 3 থেকে 6 মাসের সংসার খরচ চালানো সম্ভব। এটাকে জীবনের যে কোনো অপ্রত্যাশিত ধাক্কার বিরুদ্ধে একটা বুলেটপ্রুফ জ্যাকেট বা শক্তিশালী ঢাল বলতে পারি আমরা। এখন কারো যদি এই ঢাল বা ফান্ডটা না থাকে, তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। ধরুন হঠাৎ চাকরি চলে গেল, বা ব্যবসা বন্ধ হয়ে গেল, অথবা পরিবারের কারো ক্যান্সার বা হার্টের মতো বড় কোনো অসুখ ধরা পড়ল। এর সাথে যদি আবার কোনো হেলথ ইন্স্যুরেন্স না থাকে, তাহলে তো সারা জীবনের জমানোর সব টাকা এক নিমেষেই শেষ। শুধু চিকিৎসা খরচ মেটাতেই অনেক পরিবার আক্ষরিক অর্থেই একেবারে নিঃস্ব হয়ে রাস্তায় বসে যায়। আর এমন তীব্র আর্থিক চাপে পড়লে মানুষ অনেক সময় আতঙ্ক আর লোভে পড়ে ভুল পথে পা বাড়ায়। রাতারাতি বড়লোক হওয়ার আশায় বা দ্রুত টাকা দ্বিগুণ করার ফাঁদে পড়ে মানুষ এমন সব জায়গায় বিনিয়োগ করে বসে, যেমন ধরুন জুয়া, ক্রিপ্টোকারেন্সিতে লোন নিয়ে ইনভেস্ট করা, কিংবা অবৈধ তঞ্জি বা এমএলএম স্কিম। সঠিক জ্ঞানের অভাবে মরিয়া হয়ে নেওয়া এই সিদ্ধান্তগুলো আর্থিক পতনকে আরও কয়েক গুণ ত্বরান্বিত করে। বিনিয়োগের দুনিয়ায় খুব দারুণ একটা প্রবাদ আছে, সব ডিম এক ঝুড়িতে রাখা। মানে হলো, নিজের জমানো সব টাকা শুধুমাত্র একটা ব্যবসায় বা একটা মাত্র খাতেই ইনভেস্ট করে ফেলা। এটা চরম ঝুঁকিপূর্ণ একটা কাজ, কারণ কোনো কারণে যদি ওই নির্দিষ্ট খাতটা ধসে যায়, তাহলে কিন্তু আর কোনো ব্যাকআপ থাকে না। পুরো পরিবার এক ধাক্কায় জিরোতে নেমে আসে। এবার তৃতীয় ধাপে যাই, সামাজিক চাপ। এটা এমন এক অদৃশ্য শক্তি যা নীরবে একটা পরিবারের পুরো সম্পদ চুষে খায়। যৌক্তিক ব্যয়ের সাথে এই স্ট্যাটাস নির্ভর ব্যয়ের পার্থক্যটা দেখলেই বুঝবেন ব্যাপারটা কতটা মারাত্মক। ধরুন, সাধারণ মাসিক বাজেট মেনে চলা বা সন্তানের মৌলিক চাহিদা পূরণ করাটা হলো লজিক্যাল, কিন্তু এর উল্টো দিকে কি দেখি আমরা? শুধু সমাজে স্ট্যাটাস দেখাতে হবে এই চিন্তায় জাঁকজমকপূর্ণ বিয়ের জন্য লাখ লাখ টাকার ঋণ নেওয়া, কিংবা সাধ্যের বাইরে গিয়ে সন্তানদের এমন সব অযৌক্তিক আবদার মেটানো যা বাজেটে একদমই কুলোয় না। অন্যকে ইমপ্রেস করার এই মারাত্মক প্রেশার বহু পরিবারকে ভেতর থেকে ফোকলা করে দেয়। আমরা একেবারে শেষ অংশে চলে এসেছি, আর্থিক শিক্ষা। মূলত এই শিক্ষার অভাবই হল পতনের প্রধান কারণ। আর্থিক জ্ঞান না থাকলে মানুষের চিন্তাভাবনাটাই অন্যরকম হয়ে যায়। এখানে দুটো সম্পূর্ণ আলাদা মানসিকতা খেয়াল করার মতো। একদিকে আছে আজকের দিনটা ভালো কাটলেই হলো, যেখানে ভবিষ্যতের কোনো চিন্তাই নেই, পুরোটাই বর্তমানের আনন্দ, ফলে অবসরের জন্য কোনো জমানো টাকা থাকে না। অন্যদিকে হলো দূরদর্শী মানসিকতা, যেখানে মানুষ নিজের রিটায়ারমেন্ট আর দীর্ঘমেয়াদী সম্পদ গড়ার প্ল্যান করে।
এই যে ভবিষ্যতের কথা না ভেবে শুধু আজকের বাঁচার প্রবণতা, এটাই আর্থিক ধ্বংসের ভিত মজবুত করে দেয়। ফাইন্যান্সের দুনিয়ায় এক সংখ্যাটা কিন্তু খুবই ভয়ঙ্কর। কেন জানেন? কারণ এটা নির্দেশ করে আয়ের মাত্র একটা উৎসের ওপর নির্ভরশীলতাকে। আর্থিক শিক্ষার অভাবের সবচেয়ে বড় প্রমাণ হল আয়ের বিকল্প কোনো রাস্তা তৈরি না করা। একটা পরিবারের পুরো আর্থিক কাঠামো যদি শুধু একটা বেতনের চেক বা একটা মাত্র ব্যবসার উপর ঝুলে থাকে, আর সেটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে পুরো পরিবার এক লহমায় শূন্যে নেমে আসবে। আজকের বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে আমরা পুরো আলোচনা থেকে একটা বিষয় খুব গভীরভাবে ভাবার মতো। টাকা আয় করা আর সেই টাকা ধরে রেখে বুদ্ধি খাটিয়ে বাড়ানো, এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার। কেউ হয়তো মাসে প্রচুর টাকা আয় করছেন, কিন্তু তার যদি বাজেটের হিসাব না থাকে, ঋণের ফাঁদ সম্পর্কে সচেতনতা না থাকে বা এমার্জেন্সি ফান্ড না থাকে, তাহলে ওই আয় কোনো কাজেই আসবে না। প্রকৃত আর্থিক নিরাপত্তা শুধু আয়ের ওপর নির্ভর করে না, বরং আয়টাকে রক্ষা করা আর সঠিক বিনিয়োগের মাধ্যমে গ্রো করার জ্ঞানের ওপর নির্ভর করে। আসলেই কি টাকা ধরে রাখার এই জ্ঞানটা আমাদের আছে? এই প্রশ্নটা সবার ভাবনার জন্যই রেখে গেলাম আজ।